আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেই অবস্থানে আছেন, আশা করি নিরাপদে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন এবং পরিবার পরিজন নিয়েই আছেন। একটা ক্যাপশন কিন্তু আমি শুরুতেই দিয়েছি, সেটা নিশ্চয়ই দেখেছেন যে উগ্রতা কখনোই একটি জাতির পরিচয় বা প্রতিবাদের ভাষা হতে পারে না। আই রিপিট, উগ্রতা কখনোই একটি জাতির প্রতিবাদের ভাষা কিংবা পরিচয় হতে পারে না। আপনারা আমার সাথে একমত কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। সাম্প্রতিক সময়ে নানান ইস্যু নিয়ে আমরা অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছি, অথবা আমাদেরকে নানানভাবে অস্থিতিশীল করবার একটা চেষ্টা বা ষড়যন্ত্র কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে চলছে, এবং সেই ষড়যন্ত্রের যে রূপ রং সেটা কিন্তু প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে এবং আমাদেরকে নানানভাবে ফাঁদে ফেলে দিয়ে আমাদের নিজেদের মধ্যে একটা আন্তঃকোন্দল লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের নিজেদের মধ্যেই তো কত রকমের কোন্দল লাগিয়ে দিচ্ছে এই ফ্যাসিস্ট বাহিনী, তাই না? ষড়যন্ত্র এখনো তাদের চলছে। আমাদের যেই ছাত্ররা এই গণ আন্দোলনটাকে সফল করলো, যাদের উপরে পুরো জাতি আস্থা রাখলো, দেখেন তাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব সংঘাত পাকিয়ে দিয়ে আজকে তাদের উপরে যে আস্থা, আমাদের সেই আস্থাটাকে কিন্তু নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে, সেই আস্থাটাকে বিনষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। তো সেইখানে যখন সফল হচ্ছে না, তখন কিন্তু আমাদের মধ্যে এই যে হিন্দু মুসলিম বা জাতিগত যেই বিভেদ, সেটাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এবং মানে সেই জায়গায় একটা ফাঁদ তৈরি করা হচ্ছে। এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে হিন্দু মুসলিম আমরা চরমভাবে একটা বৈরী অবস্থায় আছি, আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না, নানান ইস্যু দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে। এবং এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা ট্রাম্প কার্ড বলতে পারি আমি ষড়যন্ত্রকারীদের। আমি সেই জন্যই বলেছি যে আমরা যেন তাদের ফাঁদে পা না দিই। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের আদালত চত্বরে এত বড় একটা নৃশংসতার পরেও, মানে এই নৃশংসতা তো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে করে আমরাও একদম ক্ষোভে ফেটে পড়ে সব ভাঙচুর শুরু করে দেই, কিন্তু সেই ফাঁদে কিন্তু আমরা পা দেইনি। যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা যেন আমাদের জায়গা থেকে যে সহনশীল মনোভাবটা দেখাচ্ছি, বিশেষ করে আমরা যারা ইসলামিস্ট, আমরা যারা ইসলামিক স্কলার, তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ হচ্ছে যে 15 বছর, বিগত 15 বছর বা 15-16 বছর ইসলামিস্ট যারা, ইসলামিক স্কলার যারা, তারা কিন্তু মসজিদের মিম্বারে দাঁড়িয়েও জুমাবারের খুতবাটাও কিন্তু নিজের মতো করে স্বাধীনভাবে দিতে পারেন নাই, কারণ প্রত্যেকটা মসজিদ কমিটিও ছিল ফ্যাসিস্ট বাহিনীর দখলে। যে কারণে ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে তাদের মতো করে কথা বলতে হয়েছে। বেশিরভাগ সময় তিনি তার নিজের মতো করে বলতে পারেন নাই, পাছে তার চাকুরিটা চলে যাবে, জীবননাশ হতে পারে, তার পরিবারের উপর অত্যাচার হতে পারে, গুম খুন অনেক কিছু হতে পারে। তো ইসলামিক স্কলার যারা বা ইসলামিস্ট যারা, তারা কিন্তু এই 15 বছরে কোনো কিছু বলতেই পারেন নাই। তো আলহামদুলিল্লাহ 5 আগস্টে ছাত্র জনতার যেই আন্দোলন এবং সেই আন্দোলনের প্রাথমিক সফলতা হিসাবে যখন ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়, এরপর থেকে কিন্তু ইসলামিক স্কলার বা ইসলামিস্ট যারা, তারা কিন্তু স্বাধীনভাবে নিজের কথাবার্তাগুলো বলতে পারছে না, অর্থাৎ সেই বলবার মতো একটা জায়গা বা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই যে আজকে মসজিদে যারা জুমাবারের খুতবা দিবেন, ইমাম সাহেবদেরকে ঠিক আসলে এইভাবে চিন্তা করতে হবে না আজকে কিছু বলতে গেলে, যে পাছে না আমার চাকুরিটা চলে যায়, নাকি আমার এই খুতবাটাই এই মসজিদের শেষ খুতবা হয়ে যায়। অন্ততপক্ষে এই চিন্তাটা করতে হচ্ছে না। তো এই চিন্তা যেহেতু করতে হচ্ছে না, তাহলে আলহামদুলিল্লাহ এইটুকুকেই আপাতত আমরা একটা সফলতা হিসেবে নিতে হবে। এবং এইখানে আমাদের আরেকটু ধৈর্য, প্রজ্ঞা এবং আমাদের কথাবার্তা, আমাদের ফেসবুক স্ট্যাটাস, আমাদের ওয়াজ মাহফিলের বক্তব্য, আমাদের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে শুক্রবারের জুমাবারের খুতবা, এই সবকিছুতে আমাদেরকে আরো বেশি স্মার্ট হতে হবে। আমি আমি বিনীত অনুরোধ করে ইসলামিক স্কলার যারা আছেন, ইসলামিস্ট যারা আছেন, তাদেরকে এই অনুরোধটা করব। ভিডিওটা যদি পরবর্তীতে আপনারা দেখেন, তাহলে এই বিষয়টা অবশ্যই আপনারা নজরে রাখবেন যে ইসলামিক স্কলার যারা আছেন, আমরা অনেক সময়ই দেখি যে আমরা একটু আবেগতাড়িত হয়ে এটা ওটা বলে ফেলছি। তারপরে ধরেন বক্তব্যের ধরনেও আগে যেমন ধরেন
মানে আমাদের বক্তব্যগুলো হতে হবে আরো বেশি গঠনমূলক, আরো বেশি গোছানো, তারপরে আরো বেশি তথ্য নির্ভর, সত্য তথ্য নির্ভর। আমি কিছুদিন আগে একটা ওয়াজ মাহফিলে একজন প্রখ্যাত মানে আলেমকেও বলতে শুনলাম যে ফেসবুকে আগের দিন কোনো একটা ভাইরাল পোস্ট হয়েছে যেটা যেটা একদমই গুজব ছিল, ওই ওই বক্তব্যটা উনি তার ওয়াজ মাহফিলে দিলেন। মানে উনি এটার কোনো ফ্যাক্ট চেক করার প্রয়োজন মনে করলেন না যে এই ঘটনাটা সত্য নাকি মিথ্যা, মানে দেদারসে উনি বলে গেলেন। তা আমার মনে হয় যে যেহেতু ইসলামিক স্কলার এবং ইসলামিস্টদের দিকে পুরো জাতি তাকিয়ে আছে, কারণ দিন শেষে আমরা জানি যে ইসলাম হচ্ছে এমন একটা শান্তির ধর্ম, এমন একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে দিতে পারে যেই সমাজ ব্যবস্থায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই নিরাপদ অনুভব করবে। এখন প্রত্যেকে যদি নিরাপদ অনুভব না করতে পারে, সেই অনুভূতিটা যদি আপনি না দিতে পারেন, যদি কোনো একজন কোনো ধর্মের কোনো একজন অন্যায় করার কারণে আপনি যদি ওই ধর্মের সবাইকেই দোষী বলেন, সবাইকেই গালিগালাজ করেন, কোনো একটা দেশের উগ্রবাদীরা কি বলল সেটার জবাবটাকে আসলে আমরা কৌশলগতভাবে না দিয়ে যদি সেই জবাবটা পুরো জাতির উদ্দেশ্যে ছুড়ে দেই, পুরো ওই দেশটার উদ্দেশ্যে ছুড়ে দেই, তাহলে কিন্তু আপনার যে দাওয়াতি কার্যক্রম, আপনার যে উদ্দেশ্য, আপনার যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য, সেই শান্তির বার্তাটা কিন্তু আর তাদের কাছে গ্রহণযোগ্য হবে না, বরং সেটা আরো অশান্তি সৃষ্টি হবে। আমি গতকাল একটা পোস্টে দেখলাম আমাদের খুব জনপ্রিয় একজন আলেম, ভারতের পতাকাকে পায়ের নিচে বেছানো হয়েছে বাংলাদেশের কোনো একটা জায়গায়, হতে পারে, আমি ঠিক এই বিষয়টা জানি না, এবং সেখান দিয়ে হেঁটে যাচ্ছে ছেলেরা, এবং ওই ছবিটা দিয়ে উনি ওটা লিখলেন যে উপভোগ্য। আমি এটার আমি আমি ব্যক্তিগত জায়গা থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি। মানে ঠিক আসলে আমাদের প্রতিবাদের ভাষাটা এরকম নয়, কারণ ওই ভারতের সব মানুষ কিন্তু বাংলাদেশের সঙ্গে কিছু একটা হয়ে যাক বা আমাদের সঙ্গে মানে বৈরিতা দেখাচ্ছেন, বিষয়টা তা নয়। বিশেষ করে ওইখানে তো 20 কোটির বেশি মুসলমানও আছে, তারা নিশ্চয়ই বাংলাদেশের বিপক্ষে এরকম স্ট্যান্ড নেয়নি। তো আমরা আমাদের কথাবার্তা যখন বলবো, আমরা ঠিক সিগনিফিক্যান্ট জায়গাটা ধরে বলবো, যে বলবে তাকে ধরে বলবো। যেমন রিপাবলিক বাংলা নামে একটা ইউটিউব ভিত্তিক চ্যানেল আছে মনে হয় সেখানে, এবং সেখানে একজন পাগল টাইপের একজন উপস্থাপককে আমি দেখি, একটু হকার টাইপের আর কি, মানে আমরা যেটাকে হকার বলি, মানে যা খুশি তাই উনি বলছেন। তো আমরা যদি পারি এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করে আবার সেটার এগেইনস্টে কোনো কিছু দাঁড় করানোর চেষ্টা করি, আমরা আমাদের তথ্যগুলোকে ঠিকঠাক মতো জায়গা মতো প্লেস করার চেষ্টা করি। আনন্দবাজার পত্রিকায় তারা যা মিথ্যাচার করছে, আমরা আমাদের জায়গা থেকে সেই মিথ্যাচারের এগেইনস্টে আমরা সুন্দরভাবে তথ্যভিত্তিক খবরগুলোই দিই। মানুষ দিন শেষে তো আপনার তথ্যভিত্তিক কন্টেন্ট বা খবরটাই পড়বে বা দেখবে। একটা ফ্যামিলিতেও যখন একজন অপরাধ করে, আমরা সেই অপরাধীকেই যেন অপরাধী বলি, ওই জন্য আমরা পুরো ফ্যামিলিটাকেই যদি দোষী সাব্যস্ত করি, সেটা ঠিক হবে না। একটা সমাজে বা একটা রাষ্ট্রে যদি 10টা মানুষ অপরাধ করে, তাহলে ওই 10 জনকেই যেন আমরা অপরাধী বলি, এবং ওই 10 জনকে যারা সমর্থন করবে তাদেরকেও আমরা অপরাধী বলতে পারি বা দোষর বলতে পারি। কিন্তু সেই কারণে আমরা ওই পুরো সমাজ ব্যবস্থাটাকে গালি দিতে পারি না, ওই পুরো দেশটাকে আমরা আজে বাজে কথা বলতে পারি না, বা ওই পুরো জাতিসত্তাটাকে নিয়ে আমরা যা খুশি তা বলতে পারি না। সবকিছু মানে আপনি যেভাবে চিন্তা করছেন, বা আপনারা 5 জন যেভাবে ওই পাশে বসে চিন্তা করছেন, আমি সহ আমার এই পাশের 5 জন একইভাবে সবকিছু একভাবে চিন্তা বা একইভাবে ভাববে, এই আশাটা আমাদের কারো পক্ষ থেকে করা উচিত না। মূল চিন্তাটা করতে হবে যে আমরা ফান্ডামেন্টাল জায়গায় ঠিক আছে কিনা, ফ্যাসিস্টের বিপক্ষে আমাদের অবস্থান ঠিকঠাক আছে কিনা, আমরা ঠিক ছিলাম কিনা। কিছু কিছু বিষয় আমাদের একটু এদিক ওদিক হবে, আপনি হয়তো আপনার মতো করে বলছেন, আরেকজন হয়তো আরেকজনের মতো করে বলছেন, কিন্তু এই যে আমরা সুযোগ পেলেই যে আবার নিজেদের মধ্যেও যে মানে বিভেদ তৈরি করছি, এই বিভেদটা কিন্তু শেষ দিকে গিয়ে বা শেষ পর্যন্ত কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসবে, এবং এই বিভেদের ফাঁকফোকর গলেই তো ষড়যন্ত্রকারীরা নানা রকমের ষড়যন্ত্র করবার সুযোগ পাচ্ছে। আমরা যদি বিভেদগুলোর সৃষ্টি না করতাম, কেউ একটা কিছু বলছে বলুক না, কোন একজন মানুষ
আপনি যা ভাবছেন সেটা সে বলল বলেই সে একদম পুরোপুরি আপনার পক্ষের, এটাও যেমন ভাবার সুযোগ নাই। আবার কোনো একটা মানুষ তার মতো করে ওই বিষয়টা নিয়ে কিছু একটা বলল বলেই সে পুরোপুরি ভাবে আপনার বিপক্ষে চলে গেল, এটাও এই বিপ্লব পরবর্তী সময়ে ভাববার কোনো সুযোগ নাই। এই ভুলগুলো কিন্তু আমরা প্রত্যেকেই করছি। আমরা চাইছি যে যা কিছু হয়েছে সব আমার মতো করে হতে হবে, না, আপনার মতো করে সবকিছু হবে না। আপনাকে কোনো কোনো জায়গায় আরেকজনের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রতি আপনাকে রেসপেক্ট জানাতে হবে, অথবা চুপচাপ থাকতে হবে যে পরবর্তীতে আসলে কোন ইস্যুতে যায়। সবচেয়ে বড় কথা, নিজেদের মধ্যে যে ঐক্য, সেটা যদি ধরে আমরা না রাখতে পারি, আমরা যদি নিজেদেরকেই, বিশেষ করে ইসলামিক স্কলার বা ইসলামিস্ট যারা বা ইসলামিক রাজনীতি যারা করেন বা পলিটিক্সের সঙ্গে যারা জড়িত, তাদেরকে আমি বিনীত অনুরোধ করব যে ফ্যাসিস্টের বিপক্ষের শক্তি যারা, কেউ আপনাদের বিপক্ষের শক্তি নয়। আবারও বলছি, কেউ আসলে কাগজে কলমে, মানে আওয়ামী লীগের সঙ্গে বা তাদের সাথের বা তাদের দোসর যারা, তাদের সঙ্গে এদেশের ইসলামিস্টদের সঙ্গে বা ইসলামিক স্কলারদের সঙ্গে যে পরিমাণ বৈরিতা, একদম কাগজে কলমে এবং মাঠে ময়দানে সব জায়গায় যে পরিমাণ বৈরিতা, সেটা তো নিশ্চয়ই বিএনপি বা সমমনা অন্য কোনো দলের সঙ্গে ওই পরিমাণ বৈরিতা কিন্তু কারোই নাই। হয়তো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক চিন্তা চেতনা, রাজনৈতিক ভাবনা, মানে মির্জা ফখরুল সাহেব যা বলবেন, আবার আমিরে জামাত ডাক্তার শফিকুল ইসলাম যা বলবেন, আবার আপনি বা আমি যা বলবো, এই সবগুলো কথা তো একরকম হবে না। আপনি কেন আশা করেন যে ওই আমিরে জামাত যা বলবে ঠিক একই রকম মির্জা ফখরুল বলবে, বা মির্জা ফখরুল যা বলবে কি বলে নূর সাহেব একই কথা বলবে, বা আমি একই কথা বলবো? এটা কি করে আপনারা চিন্তা করেন? মানে কেন চিন্তা করেন? মানে সবকিছুতেই কিছু একটা হলেই যে আমরা এই যে ধরে বসছি, তাতে হচ্ছে কি জানেন, আমাদের মধ্যে একটা দূরত্ব কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কিন্তু দেখেন, এত বেশি বিপ্লবী বা প্রতিবাদী সকল ক্ষেত্রে প্রযোজ্য নহে। আমি এটা বিলিভ করি, আমি এটা মনে করি, হারে হারে টের পাই। আপনার সামনের বন্ধুটা, সে যদি বেনামাজি হয় কিন্তু মুসলিম হয়, কিন্তু আপনি নামাজ পড়ার কারণে সে যদি বিরক্ত না হয়, সে মুসলিম, সে নামাজ পড়ে না, মানে মুসলিম ঘরের সন্তান, সে নামাজ পড়ে না, কিন্তু আপনি নামাজ পড়ার কারণে সে বিরক্ত হয় না, আপনাকে কোনোদিন তার পথে নেওয়ার চেষ্টা করে নাই, তাহলে তাহলে আপনার সেই মুসলিম বন্ধুটার সঙ্গে ঘৃণা না ছড়িয়ে, বা সে আপনার দলের লোক নয় এই চিন্তাটা না করে, সারাক্ষণ তার পিছনে তো লেগে থাকাটাই কাজ, যে কিভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে সুন্দর করে মুগ্ধতা ছড়িয়ে, যেহেতু সে আমার বিপক্ষের নয়, যেহেতু সে আমি নামাজ পড়ি বলে সে আমাকে কখনো আমার মসজিদে তালা দিয়ে দেয় নাই, অতএব অতএব সে তো আমার সরাসরি আমার ফান্ডামেন্টাল ট্রুথ যেটা, সেই জায়গার বিপক্ষের লোক সে নয়। তো যেহেতু সে নয়, তাহলে ওই মানুষটাকে তো একটা পর্যায় পর্যন্ত তো আপনি আপনার কথা শোনাতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন। আর যারা একদমই উল্টোটা, মানে যে আপনি নামাজ পড়েন মানে আপনারে এক সময় ওই যে ট্যাগ দিত জামাত শিবির, তারপর আপনি নামাজ পড়েন মানে আপনি হচ্ছে জঙ্গি, যারা ট্যাগ দিত, তাদের বেলায় তো আসলে কোনো কথা নাই। কিন্তু এই যে মানুষগুলো মিলেমিশে এখন যেই একটা অবস্থানে আছেন, এরা তো এই ট্যাগ দেওয়ার কেউ না। অতএব এদের কিছু বক্তব্য বা ভাষাগত বা শব্দগত বিষয় আপনার আমার সঙ্গে মিলবে না। আপনি কেন আশা করেন যে সবকিছু আপনার মতো করেই হবে? বিশেষ করে ইসলামিক স্কলার বা ইসলামিস্টদেরকে আমি বিনীত অনুরোধ করে বলবো যে আপনারা সবসময় কেন এটা আশা করেন যে আরেকটা দলের আরেকটা মানুষ একইভাবে কথা বলবে, আর বললো না বলেই আপনি এখন তারে সুশীল বলে গালি দেবেন, এই মনে গেল রে। এইসব করলে যেটা হবে, যে নিজেদের মধ্যে যে একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে, এই সম্পর্কটা নষ্ট হবে। এবং সামনের দিনগুলোতে যখন নিরঙ্কুশ বিজয় নিয়ে কোন একটা বড় দল ক্ষমতায় আসবে, তখন কিন্তু এইটার একটা প্রভাব কিন্তু পড়বে। অতএব নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রেখে আমার মনে হয় যে এখন যে কোনো বিষয়ে, জাতীয় ইস্যুতে এক হয়ে কথা বলতে হবে প্রত্যেককে। আমি অনেক ইসলামিস্টদেরকে এখনো আমি দেখি যে খুব চিৎকার চেঁচামেচি করে এখনো খুব প্রতিবাদী বক্তব্য দেন, এখনো খুব জ্বালাময়ী কথাবার্তা বলেন। ভাই, এখন আসলে আমাদের টোনটা একটু অন্যরকম হওয়া দরকার।
এখন আমাদের টোনে অনেক বিষয় ভিত্তিক কথাবার্তা থাকা দরকার। এখন রফিকুল ইসলাম মাদানি তার বক্তব্যে আগে যেমন চিৎকার চেঁচামেচি করে কথা বলতো, এখন ভাই একটু বিষয় ভিত্তিক কথাবার্তা বলেন, এখন একটু কোরআন হাদিস নিয়ে শিক্ষামূলক কথাবার্তা বলেন, কারণ এখন তো বলার সুযোগ আছে। এখন আপনি বলতে পারবেন অনেকক্ষণ ধরে। এখন সারাদিন ফেসবুক ঘেটে ঘেটে কি দেখলেন, এইটাই যদি আবার ওয়াজ মাহফিলে বা মসজিদের মিম্বারে উঠেও সেই একই কথাই বারবার বলতে থাকেন, বিষয়টা তা না, বরং ওই বিষয়টাকে গুছিয়ে নিয়ে সেখানে কোরআন হাদিসের আলোকে কি বলা যায় সেটা সেট করে নেন। আমি মাওলানা নিজাম বিন মুহিব, ওনাকে আমি দেখেছি যে প্রতি শুক্রবার উনি মিম্বারে উঠে কি বক্তব্য দিবেন এটা উনি নোট করে নেন, একদম 1 থেকে 10-15টা নোট করে নেন, এবং সেই নোটটা আবার ফেসবুকে উনি আগে ভাগে দিয়ে দেন যে আজকে এই কথাবার্তাগুলো হবে। বিষয়টা আমার খুব দারুণ লাগে। উনিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ। উনি সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো দেখেন এবং ওইটার উপরে উনি একটা নোট করেন এবং কোরআন হাদিসের আলোকে সুন্দর সাবলীল বক্তব্য দেন। বক্তব্যগুলো যেন হয় আমাদের একটু মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায়, একটু হাসি মুখে। এখন আপনি চিৎকার চেঁচামেচি করে কাকে কি বলতেছেন? এখন যদি তাওহীদের ডাক দেন, এই করেন সেই করেন, এগুলো এখন সময় না। এগুলো মানে এখন এইভাবে কেন আমাদেরকে কথা বলতে হবে? সবকিছুতেই কেন কথা বলতে হবে? আমাদের একদম প্রচুর পরিমাণে ভারত বিদ্বেষী হইতে হবে? নো, আমরা ভারতের সিস্টেম বিদ্বেষী। যেমন আমরা হাসিনা বিদ্বেষী, যেমন আমরা ইয়াহিয়া ভুট্টোর বিদ্বেষী ছিলাম, তেমনি আমরা মোদী সরকারের বিদ্বেষী। কিন্তু সেখানে যদি কোনো একটা ভারতের কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রীও যদি সঠিক বা হক কথাটা বলে, আপনি কি তখন তার পক্ষে যাবেন না? আপনার কি তখন ভালো লাগবে না যে হ্যাঁ, এই ভদ্রলোক অন্তত পক্ষে ভালো কথা বলেছে? যেমন মমতা ব্যানার্জিকে আমরা পছন্দ করি কেন? কারণ উনি অন্তত পক্ষে সহিংসতামূলক কোনো কথাবার্তা কিন্তু উনি ওইভাবে বলেন না, বরং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলেছে সেই ছাত্র শহীদদের নিয়ে উনি যথেষ্ট কথা বলেছেন, এবং গতকালও দেখলাম যে উনি একটা গোছানো বক্তব্য দিয়েছেন। ভালো লেগেছে তো নিশ্চয়ই। তাহলে ওটাও তো ভারতেরই একটা অংশ, ওই মুখ্যমন্ত্রীও তো ভারতেরই একজন মানুষ। অতএব একদম জাতিসত্তা হিসেবে বা জাতিগত হিসাবে আমাদেরকে একদম ভারত বিদ্বেষী হইতে হবে, আমি আসলে ঠিক এইভাবে চিন্তা করতে বা যারা বলেন আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। কিন্তু জাতিগত হিসাবে আমার দেশ বাংলাদেশ, আমার একটা পরিচয় আছে, আমার একটা পতাকা আছে, আমার একটা ধর্ম আছে, এই যে আইডেন্টিটি, এইটা যেন আমার ঠিক থাকে। এইখানে আমি কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নই। আসো, আমি বন্ধু, তুমিও বন্ধু। এবার এসো, গলায় গলায় ধরে 2 কাপ চা খাই, কোনো অসুবিধা নাই। টিকে সলিউশনের চা হয়ে যাবে, সেটাতেও কোনো অসুবিধা নাই। একসাথে আমরা চা খাবো, একসাথে আমরা 2 দেশ নিয়ে গল্প করব, একসাথে আমরা 2 দেশের উন্নয়ন নিয়ে গল্প করব, আমরা এই সাউথ এশিয়ান উন্নয়ন নিয়ে গল্প করব, আমরা একজন আরেকজনের প্রতি সহমর্মী থাকব, আমরা সহযোদ্ধা থাকব, এই এই আন্তদেশীয় উন্নয়নের জন্য আমরা কাজ করব, সম্মান দিয়ে কথা বলবো। কিন্তু আমাকে যখন অসম্মান দিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো কথা বলা হবে, সেটাকে আমরা সেইভাবেই জবাব দিব। আমাদের বর্ডারে যখন হত্যাযজ্ঞ চালানো হবে, সেটাকে আমরা কূটনৈতিক শক্তি দিয়ে, আমাদের দেশীয় রাষ্ট্রীয় শক্তি দিয়ে, আমরা আমাদের দেশের সরকার প্রধানের মাধ্যমে ঠিক সেইভাবেই আমরা জবাব দিব। কখনোই নমনীয় ভাবে জবাব আমরা দিব না। মানে এগুলো হচ্ছে রাষ্ট্রীয় এথিক, তাই না? এগুলো হচ্ছে রাষ্ট্রীয় এথিক। কিন্তু তার অর্থ এই নয় যে পুরো জাতিসত্তার বিরুদ্ধে আমাদের একটা অবস্থান তৈরি হয়ে যাবে, বয়কট অমুক, বয়কট তমুক, বয়কট এইরকম না। আসলে এরকম না, একদমই না। আমরাও চাইবো যে আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষগুলো আমাদের দেশে বেড়াতে আসবে, আমাদের দেশের সাথে বিজনেস করবে, আবার আমরাও আরেকটা দেশে যাব, তাদের সঙ্গে বিজনেস হবে, সবকিছু হবে, সব দেশের সাথে সবকিছু হবে। এমন নয় যে পাকিস্তানের সাথেই হতে হবে। অনেকে লিখছেন যে এখন আমাদের পাকিস্তানমুখী হইতে হবে। আমি এই কথারও ঘোর বিরোধী। পাকিস্তান অবশ্যই একটা ইসলামিক কান্ট্রি বা মুসলিম কান্ট্রি, কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে আরো বড় চিন্তা করতে হবে। পাকিস্তানের সঙ্গে অবশ্যই আমাদের সম্পর্ক ভালো হতে হবে, কারণ একটা মুসলিম অধ্যুষিত দেশের সাথে আমাদের মতো বাংলাদেশের একটা মুসলিম অধ্যুষিত দেশের সম্পর্কটা হতে হবে খুবই ভালো। কিন্তু আমরা যদি এখন ইসলামিস্টরা আমরা এইভাবে বলতে থাকি এই সময়টাতে যে আমাদেরকে এখন পাকিস্তানমুখী হয়ে যেতে হবে, কেন ভাই? মানে এখন আসলে এই বক্তব্যটা কেন? মানে আমাদেরকে পাকিস্তানমুখী কেন হতে হবে? আমাদের পড়াশোনার জন্য কেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় নয়? আমাদের পড়াশোনার জন্য কেন সৌদি আরবের বড় বড় প্রতিষ্ঠানগুলো নয়? আমাদের ইউকেতেও তো ইসলামিক অনেক বড় বড় ইনস্টিটিউশন আছে, আমরা কেন সেটাকে টার্গেট করব না? মানে আমরা আরো বড় করে কেন চিন্তা করব না? আমার কথা হচ্ছে, আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে একে বাদ দাও, তার সাথে সম্পর্ক করো, তার সাথে না, এরকম নয়। আপনাকে টিকে থাকতে হবে এবং আপনার মতো করে
আমাদের সমস্যা যেটা ছিল সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। এই যে আমরা মাথা উঁচু করে কথা বলতাম না, এই যে আমাদের মধ্যে একটা নমনম ভাব ছিল, আমরা মানে ভারত বা অন্য দেশগুলো, বড় দেশগুলো যা চাপিয়ে দিত সেটা আমরা নির্দ্বিধায় মেনে নিতাম। এই যে আদানির সঙ্গে আমাদের যেই চুক্তি ফুক্তি হয়েছে, সেখানে যে দেশের মানে অর্ধেক সুবিধা সেখানে দিয়ে দেওয়া হয়েছে, এই যে দিয়ে দেওয়ার মানসিকতা, সেখান থেকে আমাদের সরে আসতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। আরেকটা দেশকে তাদের কিছু জাতিগোষ্ঠী আমাদের নিয়ে কি করলো সেই জন্য পুরো দেশটাকে আপনি বয়কট করে দিবেন, পুরো দেশের বিপক্ষে আপনি চলে যাবেন, আবার আরেকটা দেশের পক্ষে চলে আসবেন কোনো কারণ ছাড়াই। এইভাবে আসলে আন্তঃরাজনৈতিক সম্পর্ক ঠিক রাখা যাবে না। আন্তঃরাজনৈতিক সম্পর্ক ঠিক রাখতে হলে আগে নিজেদের শির দ্বারা উঁচু করে দাঁড়াতে হবে। আপনি যদি নিজেকে অসম্মান করার সব রাস্তা ওপেন করে দেন, তাহলে ফেসবুক স্ট্যাটাস দেন আর যাই দেন, বা আরেকজনকে বয়কট করে দেন, অমুক মানে অফিসের মানে দরজায় তালা লাগাই দেন, এসব দিয়ে আসলে কোনো কিছুই হবে না, কোনো কিচ্ছু হবে না। আপনি যদি নিজের সম্মানটাকে ধরে রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা যদি করেন, তাহলে পৃথিবীর সব দেশ, সব রাষ্ট্র, সব জাতি আপনাকে সম্মান করবে। সেটা সাংস্কৃতিক অঙ্গনে হোক, সেটা জাতিগত জায়গায় হোক, সব জায়গায়। অতএব উগ্রতা কখনো একটা জাতির পরিচয় বা প্রতিবাদের ভাষা হতে পারে না। কিছু উগ্রবাদী মানুষ উস্কে দিচ্ছে যেন আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, বা তাদের সরকার ব্যবস্থাটাও যদি ওরকম হয়, তাই না? যেমন এখন যদি পাকিস্তানের সরকার ব্যবস্থার কথাই আমরা বলি, পাকিস্তানের সরকার ব্যবস্থায় আমরা এখন এই দেশের প্রেক্ষাপটে একটু চিন্তা করেন তো। এই দেশের প্রেক্ষাপটে এখন আমরা কিন্তু বেশিরভাগ মানুষ তেহরিকে ইনসাফ বা পিটিআই, যেটা ইমরান খান, কারণ উনি কারাবন্দী, ওনার প্রতি অনেক অত্যাচার বা অনাচার করা হচ্ছে, অনেক অবিচার করা হচ্ছে। আমরা কিন্তু আন্তঃরাজনৈতিক প্রেক্ষাপট যারা ফলো করেন, আমরা কিন্তু তেহরিক ইনসাফের পক্ষে। মানে পাকিস্তানে আমরা চাই যে এখন যারা ক্ষমতায় আছে তারা যেন ক্ষমতায় থাকতে না পারে, তেহরিক ইনসাফ বা ইমরান খান যেন আবার ক্ষমতায় আসে। মানে দেখেন, মানে যার প্রতি জুলুম হচ্ছে, অবিচার হচ্ছে, আমরা কিন্তু তার পক্ষে। এখন তাহলে পাকিস্তানে যারা শাসন করছে, এই শাসনকর্তারা কি ভালো মানুষ? ইয়াহিয়া খান, ভুট্টু, জুলফিকার আলী ভুট্টু, এরা কি ভালো মানুষ ছিল? এরাও তো ফ্যাসিস্ট ছিল, তাই না? হাসিনা যেমন ফ্যাসিস্ট, এরাও ফ্যাসিস্ট। শেখ মুজিব যেমন তার ৭১-এর পরবর্তী সময় ফ্যাসিস্ট ছিলেন, স্বৈরাচার ছিলেন, একই রকম সবাই। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে শাসন বা শাসকদের সঙ্গে আমাদের সম্পর্ক নয়, যেটা ইন্ডিয়া সবসময় করার চেষ্টা করেছে। বিশেষ করে মোদী সরকার সবসময় হাসিনার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, সে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে নাই। মানে দেশ হিসাবে যে বাংলাদেশকে লাগবে, এটা তারা এখন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে না, দেশ হিসাবে বাংলাদেশকে আমাদের লাগবে। একইভাবে দেশ হিসাবে আমাদের ইন্ডিয়াকে লাগবে, আমাদের পাকিস্তানকে লাগবে, আমাদের মালদ্বীপকে লাগবে, আমাদের শ্রীলঙ্কাকে লাগবে, আমাদের চায়নাকে লাগবে, আমাদের আমেরিকাকে লাগবে, আমাদের সৌদি আরবকে লাগবে, ইরানকে লাগবে, দুবাইকে লাগবে, মানে ইংল্যান্ড, ইউকে, মানে যা আছে সবাইকেই লাগবে দেশ হিসাবে। দেখেন, মিলিয়ে দেখেন লাগবে কিনা, অবশ্যই লাগবে। কিন্তু শাসন বা শোষকদের বিপক্ষে আমাদের অবস্থান ক্লিয়ার থাকবে, এবং আমাদের নিজেদের অবস্থানটা থাকতে হবে ক্লিয়ার। তাহলেই আমরা মাথা তুলে নিজেদের অবস্থানটাকে জানান দিতে পারবো। যে কোনো অন্যায় হবে, আমাদের কূটনৈতিক দপ্তর বা আমাদের পররাষ্ট্র নীতি একদম সেটা শক্তিশালী ভাবে সেটার জবাব দিবে যে না, আমাদের সাথে এটা অন্যায় হয়েছে, আমরা এটা মেনে নিতে পারবো না। যে কোনো স্বার্থে, সেখানে যদি কোনো স্বার্থের জলাঞ্জলি দিতে হয়, সেখানে যদি তাদের সাথে কোনো চুক্তি বয়কট করে দিতে হয়, সেই অর্থে যদি একটা চুক্তি বয়কট করে দিতে হয় যে ইন্ডিয়ার সাথে বা পাকিস্তানের সাথে বা চায়নার সাথে আমাদের বড় একটা ব্যবসায়িক চুক্তি হতে যাচ্ছে, কিন্তু ওই চুক্তিটাই যদি আমরা দেখি যে আমাদের দেশের স্বার্থ বিনষ্ট হচ্ছে, আমরা বরং বেশি সুবিধা দিয়ে ফেলবো, আমরা আমাদের সম্মানটাকে বিনষ্ট করে দিচ্ছি, যদি তাই হয়, তাহলে আমরা সেই চুক্তিতে যাব না, তখন আমরা কথা বলবো। অতএব কথায় কথায় নিজেদের মধ্যে সহিংসতা, অথবা কোন একটা দেশের পতাকা পোড়াচ্ছে বা মানে পতাকার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, আর সেটা একজন ইসলামিস্ট স্কলার হয়ে যদি আপনি ফেসবুকে লেখেন উপভোগ্য, এটা নিঃসন্দেহে গ্রহণযোগ্য নয়। আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে। নিজেদের মধ্যেও আমরা দ্বন্দ্ব সৃষ্টি করি। ওই যে বললাম যে নিজে যা ভাবছেন, আপনার চিন্তা যে সবাই আসলে ওইভাবেই ভাববেন, ব্যাপারটা এইভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনি যা ভাববেন আরেকজন হয়তো আরেকভাবে ভাববে, কিন্তু সবগুলো ভাবনার ফলাফল কিছুটা কাছাকাছি কিনা, একরকম কিনা, সেটা আমাদেরকে এই সময়টাতে ভাবতে হবে। আদারওয়াইজ প্রতি মুহূর্তেই কখনো ওই সার্জিস আলমকে আপনার ভালো লাগবে, মানে এরকম যদি হয়, যেটা আমি দেখছি, খুবই খুবই দুঃখজনক। কখনো সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহর কথা সকালবেলা আপনার ভালো লাগছে, কারণ ওইটা আপনার পক্ষে আসছে। আবার বিকেলবেলা দেখা গেল ওনারা আরেকটা বিষয় নিয়ে কথা বলেছেন, তখনই আপনি বিপক্ষে চলে যাচ্ছেন। কেন?
মানে তখনই আপনার আর ভালো লাগছে না, কারণ বিকেলবেলা উনি যা বললেন বা যেটা বললেন এটা তার মতো করে বলেছেন, কিন্তু এবার আর আপনার সাথে মিললো না বলে ওহো এরাও মনে হয় গেল না। এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। এরকম যারা চিন্তা করে তাদের আসলে চিন্তার যে শক্তিটা সেটা একটা জায়গায় এসে একদম কি হয়ে গেছে, টাইট হয়ে গেছে বা একটা জায়গায় আটকে গেছে। এই জায়গায় একটু প্রসারিত চিন্তা করতে হবে, ভাবতে হবে যে এই যে যাদেরকে নিয়ে কথা বললাম এই প্রত্যেককে তো ফ্যাসিস্ট বিদায়ের জন্য জুলাই গণ আন্দোলনে ছিলেন, তারা রক্ত দিয়েছেন, তারা সামনে থেকে ছিলেন। এই বিএনপির লোকজন ছিল, ছাত্র শিবিরের লোকজন ছিল, ছাত্র দলের লোকজন ছিল, তারপরে ছাত্র সমাজ ছিল, দেশের সাধারণ জনতা ছিল, হিন্দু মুসলমান সবাই ছিল। আমার এই শনি রাখরায় আমরা জুলাই গণ আন্দোলনের সময় হঠাৎ করে খবর পেলাম যে একটা হিন্দু পরিবারের, আমাদের পরিচিত পরিবার, হিন্দু পরিবারের এক ভদ্রলোক ওষুধ কিনতে বেরিয়েছিলেন, পুলিশের অতর্কিত গুলিতে সে মৃত্যুবরণ করলেন। এই লোকটার কি দোষ ছিল? উনি তো হিন্দু। বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উনি বিএনপির বড় একজন নেতা, একজন লেজেন্ডারি বাংলাদেশের রাজনীতিবিদ। তার পুত্রবধূ নিপুণ রায় একজন মানে সেই মাপের গণমুখী একজন রাজনীতিবিদ, হিন্দু। তো তা আমরা আসলে এইভাবে চিন্তা যেন না করি। অর্থাৎ ওই যে নজরুলের সেই কবিতা যে গাহি সাম্যের গান, তারপরে আবার মসজিদেই মন্দিরে গির্জায় হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। তা আমাদের ওই সম্প্রীতিটা যেন শেষ পর্যন্ত আমরা বজায় রাখতে পারি। বিশেষ করে আমার অন্য ধর্মের ভাই বেরাদর যারা আছেন, এই ভিডিওটা যদি কারো কাছে পৌঁছায় প্লিজ নিজের মেধা দিয়ে চিন্তা করবেন, নিজের মেধা দিয়ে চিন্তা করবেন। হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে শেষে কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি যেই এলাকায় আছেন বা আপনি এতদিন যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, আপনি কি হিন্দু হওয়ার কারণে পরীক্ষার রেজাল্টে বা খাতায় আপনাকে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে নাম্বার কম দিয়েছে? আপনি হিন্দু হওয়ার কারণে যোগ্যতা থাকার পরেও আপনার চাকুরি হয়নি হিন্দু হওয়ার কারণে, এরকম আমাদের দেশে কোথাও ঘটেছে? আপনি হিন্দু হওয়ার কারণে বাজারে দোকানে গেছেন, আপনার কাছ থেকে দোকানদার বেশি টাকা নিয়েছে বা আপনার কাছে মাল সামাল বিক্রি করতে চায়নি? আপনি হিন্দু হওয়ার কারণে আপনার মুসলমান বন্ধুরা এক আড্ডায় পাশাপাশি বসে আপনার সাথে খেতে বসতে চাইনি, এরকম কখনো ঘটেছে? আপনি হিন্দু হওয়ার কারণে আপনি যেই মহল্লায় আছেন সেই মহল্লার বাকি প্রায় 90 বা 95 ভাগ মুসলমান পরিবারগুলো কি কখনো আপনাকে এক ঘরে করে রেখেছে? কখনো আপনার যে পূজা অর্চনার শব্দ সেটাকে কোনোদিন আপনাকে যে বলেছে যে তুমি এরকম উলুধ্বনি দিও না, এরকম শব্দ করো না, আমাদের নামাজে সমস্যা হয়, কখনো বলেছে? আপনি হিন্দু হওয়ার কারণে আপনি যে পাড়া মহল্লায় বিশাল ব্যবসা বাণিজ্য করছেন, সেই ব্যবসা বাণিজ্যে কোনো মুসলমান, এদেশের কোনো মুসলমান শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, অন্য দোষ থাকতে পারে কিন্তু শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আপনাকে কি কোনো মার্কেট কমিটি বলেছে বা শপিং মল কমিটি বলেছে ভাই আপনি হিন্দু, আপনারে তো আমি দোকান দিতে পারবো না? এরকম কখনো ঘটেছে? আপনি হিন্দু হওয়ার কারণে আপনার স্কুল কলেজ পাড়া প্রতিবেশী কারোর সাথে মিশতে আপনার কোনো সমস্যা হয়েছে? হয়নি। আপনি হিন্দু হওয়ার কারণে নামাজের সময়ে আপনার মুসলমান বন্ধুটা আপনাকে যখন বলেছে যে দোস্ত তুই মসজিদের এই কিনারে বসে থাক, আমি নামাজটা পড়ে নেই, আপনার সেখানে কোনো সমস্যা হয়েছে? হয়নি। তো হয়নি। বরং কয়েকদিন আগে সৌমেন দাস নামে আমার এক ফেসবুক ছোট ভাই বন্ধু, ওর সাথে আমার কথা হলো, মাত্র গতকালই মনে কথা হলো, তাকে আমি এই প্রশ্নগুলো করেছিলাম। বরং ও বললো যে না, ইন্ডিয়াতে বরং মুসলমানদের সঙ্গে এই ঝামেলাগুলো হয়, মুসলমান বাড়ির আশপাশে অনেক সময় অনেক হিন্দু পরিবার হাঁটতে চায় না, মুসলমানদের সঙ্গে অনেক সময় খেতে বসতে চায় না, তারপরে পূজা পার্বণে অনেক সময় মিশতে চায় না। এরকম ঘটনা ভারতে অহরহ আছে। এটা তাদের ব্যাপার, এটা তাদের ব্যাপার, সবাই করছে তা না, কিন্তু করছে তা সেখানে। কিন্তু আমাদের দেশে 0.001% আপনি দেখাতে পারবেন না যে হিন্দু হওয়ার কারণে কোনো একটা পরিবারকে মুসলিম অধ্যুষিত সমাজ, আমাদের তো পুরোটাই মুসলিম অধ্যুষিত একটা জায়গা, সেখানে হিন্দু হওয়ার কারণে তার চাকুরি হয়নি, তার মেয়ের বিয়ে দিতে সমস্যা হয়েছে, কোনো কিছু হয়েছে হিন্দু হওয়ার কারণে। হিন্দু হওয়ার কারণে আপনার মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বা বৌদিরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, এরকম কোনো ঘটনা? নাকি এটা আসলে সবার সাথেই হয়েছে? এবার শেষে উত্তরটা দিয়ে দেই। 5 আগস্টে এদেশের মানুষ যাদেরকে বিদায় করেছে, শেখ হাসিনা নামটা মুসলিম পরিবারের নাম, তাই না? ওবায়দুল কাদের নামটা মুসলিম পরিবারের নাম, তাই তো? আরো অনেকগুলো নাম বলতে পারবো, সব মুসলিম পরিবারের নাম। এদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে কারা? আরেক মুসলমানরাই তো। আসলে বিষয়টাকে মুসলিম বা হিন্দু হিসাবে দেখার কোনো সুযোগ নাই। যারা
ষড়যন্ত্র করে এভাবে দেখানোর জন্য আপনাদেরকে বাধ্য করে। আমি হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, বা আমার যারা মানুষ মানে যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবেন তাদেরকে বলবো যে আসলে এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপে আমরা যেন কেউ পা না দেই। আমরা প্রত্যেকেই এদেশের অধিবাসী, আমাদের পরিচয় বাংলাদেশি, এবং বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করব। খবরদার, আমাদের দেশ, আমি একজন মুসলিম হিসাবে বলছি, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ, আমি আমি আমার জায়গা থেকে পরিষ্কার করে দেই আজকে, আমার দেশ পাকিস্তান নয়, আমার দেশ সৌদি আরব নয়, আমার দেশ দুবাই নয়, আমার দেশ আফগানিস্তান নয়, আমার দেশ ইরান নয়, ইরাক নয়, কোনো দেশ নয়। সবগুলো মুসলমান দেশের নাম বললাম ইচ্ছে করি আমি। আমার দেশ বাংলাদেশ। একইভাবে এদেশের অন্য ধর্মের যারা আছেন তারাও মনে প্রাণে আগে বিশ্বাস করেন। আরেক ঠ্যাং আরেক দেশে দিয়ে রাখেন না প্লিজ। ওইখানে গেলে সম্মান পাবেন না যদি এই দেশটাকে ধারণ করতে না পারেন। আপনারাও মনে প্রাণে বিশ্বাস করবেন আপনার দেশ বাংলাদেশ, আপনার দেশ ইন্ডিয়া নয়, আপনার দেশ নেপাল নয়, আপনার দেশ শ্রীলঙ্কা নয়, মনে রাখতে হবে, বা আপনার দেশ আমেরিকাও নয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।